নমস্কার, গুড ইভিনিং। আজকে স্পেশাল এপিসোড মহাকুম্ভ নিয়ে। আজকে স্পেশাল এপিসোড কে আছে আমার সঙ্গে, যার অনুষ্ঠান নিয়মিত দেখছেন টিভিতে 8:30টায় সোম শুক্র, তাকে নিয়ে উপস্থিত আমি সবুজাচিত আছি, আর আপনারা লাখ লাখ দর্শক অপেক্ষায় থাকেন তার প্রোগ্রাম নিয়ে। মহাকুম্ভর স্পেশাল এপিসোড উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। শুরু করব অনুষ্ঠান। আপনারা ফোন করবেন, কথা বলবেন। নমস্কার জানাই, স্বাগত জানাই তাকে। আর অবশ্যই একটা নাম্বার, পার্সোনাল নাম্বার লিখে রেখেছি টিভির পর্দায়, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন 9007529824। 16 বছরের অভিজ্ঞতা তার। সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি উপস্থিত। এবং আজকে আলোচনা হবে মহাকুম্ভ নিয়ে। আপনারা শুনুন এবং ফোন করবেন, যাদের যাদের সমস্যা, যে কোনো কোয়ারি প্রশ্ন থাকলে ফোন করুন ডাইরেক্টলি তার নাম্বারে 9007529824। আচ্ছা, যেটা প্রথমেই জিজ্ঞেস করব সেটা হচ্ছে এই মহাকুম্ভ কেন এবছর কেন বলা হচ্ছে, মহাকুম্ভর গুরুত্ব মাহাত্ম্য একটু জেনে নিই। হ্যাঁ, জেনারেলি আমরা সবাই জানি যে প্রয়াগে যে মেলা হয় তাকে আমরা বলি হচ্ছে কুম্ভ মেলা। এবার এই কুম্ভ মেলা অনেকগুলো ভাগ আছে। প্রতি 3 বছর অন্তর যে মেলা হয় তাকে আমরা কুম্ভ মেলার একটা ছোট সংস্করণ, একে হিন্দিতে সওয়া কুম্ভ বা একদম 1/4 অফ কুম্ভ বলে থাকি। তারপর 6 বছরে প্রয়াগরাজে যখন মেলা ফেরত আসে তখন আমরা তাকে বলি হচ্ছে অর্ধ কুম্ভ, এবং তারপর 12 বছরে হয় পূর্ণ কুম্ভ। আর মহাকুম্ভ হচ্ছে 12 বার প্রয়াগরাজে মেলা হওয়ার পর যখন আমাদের স্কন্দ পুরাণ অনুযায়ী হচ্ছে যে আমাদের পরিষ্কার লেখা রয়েছে গ্রহগত অবস্থানে বৃষ রাশিতে চ দেবে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন বৃষ রাশিতে থাকবে, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই মকরে ভাস্করে চ চন্দ্রে, অর্থাৎ যখন মকর রাশিতে ভাস্কর অর্থাৎ সূর্য এবং চন্দ্র অবস্থান করবে তে মহাকুম্ভে, অর্থাৎ তখন মহাকুম্ভ হবে। আর এই যে গ্রহগত অবস্থান, এই গ্রহগত অবস্থান কিন্তু 144 বছর পর পরই সম্পন্ন হয়। আমরা খুব ভাগ্যবান যে 144 বছর পর 2025 সালে আমরা যখন বেঁচে আছি তখন আমরা এই মহাকুম্ভ দেখতে পাচ্ছি। আমাদের দুটো আগের জেনারেশন এই মহাকুম্ভ দেখতে পায়নি, আমাদের পরের দুটো জেনারেশনও সম্ভবত মহাকুম্ভ দেখতে পারবে না। আমরা খুব লাকি এবং আমরা ভগবানের কৃপা আমাদের উপর। আর আজকে এই যে প্রোগ্রামটা আপনারা শুনতে পাচ্ছেন, আজকে সত্যি আপনাদের জন্য আমি বলবো এটা সবাইদার একটা মস্তিষ্ক প্রসূত আইডিয়া যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের এই কুম্ভ সম্পর্কে জানার আগ্রহ প্রচুর, কিন্তু সেই রকম সোর্স নেই, যে অথেন্টিক সোর্স। অনেকে অনেক রকম কথা বলছে, তাই জন্যই আজকে একটা পডকাস্ট যেটা প্রশ্ন উত্তরের আড়ালে আমরা এই পুরো বিষয়টা সত্য উদ্ঘাটন হবে। এবং এই যে বললাম 2025-এর পরবর্তী মহাকুম্ভ হবে 2169তম সালে, তখন আমরা কেউই কিন্তু জীবিত থাকবো না। ফলে এই মহাকুম্ভ এই কারণেই কিন্তু বিশেষ হতে চলেছে। এত গুরুত্ব কেন? 144 বছর পর এই মহাকুম্ভ আমরা কিন্তু পেলাম এবছর 2025-এ। আমরা খুব লাকি, ভাগ্যবান, এবং আমরা কৃতজ্ঞ ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু, বিশিষ্ট জ্যোতিষ, তার কাছ থেকে এত কিছু বিশদে জানতে পারছি মহাকুম্ভ নিয়ে। কারণ তিনি নিজেও যাচ্ছেন, তিনি কিন্তু নিজেও মহাকুম্ভে যাবেন, স্নান করবেন। তার ভক্ত শিষ্য প্রচুর রয়েছে, তো তার যজমান, তাদের মঙ্গলার্থে তাকে পুজো অর্চনা করতে যেতেই হচ্ছে। তো তার আগে এই ব্যাপারটা জানলাম আমরা। প্রতি 12 বছর অন্তর তো হয়, আর অবশ্যই এবার 144 বছর পর আমরা মহাকুম্ভ পেয়েছি। আচ্ছা, যারা মধ্যবিত্ত বাঙালি, যারা নিম্নবিত্ত বাঙালি, অনেকেই যেতে চান কিন্তু আবার ভয় পান, কিভাবে যাব, কোথায় থাকবো, কি করব, কত খরচা পড়বে, এগুলো নিয়ে কি একটা আইডিয়া পাওয়া যেতে পারে? আমি বলবো যে আপনি গরিব হন বা বড়লোক হন, ভগবানের কাছে আমার মনে হয় সবাই সমান। আর আমি মনে করি গরিব বড়লোক বিষয়টা নয়, কেউ সুযোগ সদ্ব্যবহার করে আজকে ধনবান হয়েছে,
আর যারা ধনবান হতে পারেননি তারা এখনো পরিস্থিতির চাপে বা সেই রকম সুযোগ তাদের কাছে আসেনি, সেই কারণে তারা এখনো ধনবান হয়ে উঠতে পারেনি। তার মানে এই নয় তারা সারা জীবন গরিব থাকবেন। তাহলে গরিব বড় লোক নয়, বিষয়টা হচ্ছে আপনার আস্থা, শ্রদ্ধা, ভক্তি। এই যে বললাম যে মনে যদি ইচ্ছে থাকে তাহলে পরে আপনার কাছে কত টাকা আছে সেটা প্রয়োজনীয় নয় বা গুরুত্বপূর্ণ নয়। আর খেয়াল করেছেন নিশ্চয়ই যে কোনো সংসাধন বা আপনি যখন ব্যবস্থা করছেন সেখানে কিন্তু যখন আপনি একটা ট্রেনের টিকিটও বুক করতে যাবেন, খেয়াল করেছেন নিশ্চয়ই সবাইরা, ওখানে কিন্তু লেখা থাকে না আপনি কত টাকা রোজগার করেন, ওখানে শুধু লেখা থাকে আপনি কোন সিটটা বুক করতে চাইছেন, আপনি থার্ড এসি বুক করতে চাইছেন, জেনারেল বুক করতে চাইছেন, না আপনি স্লিপার বুক করতে চাইছেন, এইটুকুই লেখা থাকে। ওখানে কিন্তু আপনার ইনকাম স্কেলের উপর ডিপেন্ড করে রেল কোম্পানি আপনাকে টিকিট দিচ্ছে না, এমনকি প্লেনের বুকিং এর ক্ষেত্রে। তো আপনাদের প্রত্যেকের জন্যই বলবো, অলরেডি আমার চেয়ে আপনারা অনেক বেশি সজাগ সতর্ক এই ব্যাপারে, এবং অনেকেই এই ব্যাপারে এখনো পর্যন্ত খোঁজ নিয়ে নিশ্চয়ই দেখেছেন যে বেশিরভাগ ট্রেনের টিকিটই কিন্তু এখন অমিল ওয়েটিং চলছে। আপনাদের জন্য একটা ছোট্ট টোটকা বলি, খুব ভালো করে শুনবেন। সেটা হচ্ছে মহাকুম্ভ স্পেশাল বলে একটা ট্রেন হাওড়া থেকে প্রত্যেক দিন প্রয়াগরাজ যাচ্ছে। আচ্ছা, ডেট টাইম এটা নিয়ে বেশি চিন্তা করবার কিছু নেই। এছাড়াও প্রায় আরো 26 জোড়া ট্রেন, 26 জোড়া মানে যাচ্ছে যেটা সেটা আবার ফেরতও আসছে, প্রয়াগরাজ যাচ্ছে হাওড়ার থেকে দৈনিক। হয় হাওড়ার থেকে ছাড়ে, নালে কলকাতার থেকে ছাড়ে, না হলে পরে শালিমার থেকে ছাড়ে অথবা সাঁতরাগাছি থেকে ছাড়ে, যাচ্ছে। কিন্তু মেইনলি হাওড়া বেসড আমাদের এখানকার কমিউনিকেশনটা হাওড়া ধরে, শিয়ালদা থেকেও রয়েছে। সেক্ষেত্রে কি করতে হবে, যে কোনো ট্রেন যদি টিকিট না পাচ্ছেন, ধরে নিলাম আপনি তৎকালও বুক করতে পারেননি, তৎকাল বুক করতে পারলে তো ভালোই, আপনি তৎকালও করতে পারেননি, আপনি যেদিন যে ট্রেনটা ছাড়বে সেই ট্রেন ছাড়বার 4 ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যান, গিয়ে জেনারেল টিকিট কেটে নিন। কেটে আপনি সংশ্লিষ্ট যখনই দেখবেন ট্রেন ঢোকে প্ল্যাটফর্মের নামটা ঘোষণা হয়ে যায়, আপনি সেই প্ল্যাটফর্মে পৌঁছে যান। আরপিএফ থেকে সুবিধা হয়েছে এটা, রেল কোম্পানি এই সুবিধাটা করেছে। ওনারা কি করছেন, জেনারেল কম্পার্টমেন্টে ওঠার আগে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিচ্ছেন, দিয়ে লাইন দিয়ে সকলকে জেনারেল কম্পার্টমেন্টে ওঠার সুব্যবস্থা করে দিচ্ছেন। ফলে মাত্র 400 টাকা, 376 থেকে 400, আবার 270 টাকা ভাড়াও রয়েছে হাওড়া থেকে প্রয়াগরাজের, ঠিক আছে, জেনারেল টিকিটে। সেইটা কেটেও কিন্তু আপনারা অবশ্যই প্রয়াগরাজ পৌঁছে যেতে পারবেন। ফলে এখানে আর্থিক বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ নয়। আর এবার আপনাদেরকে বলি, কচ্ছপ দ্বার দিয়ে যদি আপনারা ঢুকছেন, অর্থাৎ প্রয়াগরাজ স্টেশনে নেবে, আপনি একটা টোটো বুক করে নেবেন, বুক করে বলবেন কচ্ছপ দ্বার যাবেন। কচ্ছপ দ্বার দিয়ে যদি আপনারা ঢুকছেন, ওখানে ঢোকার আগেই বেশ কিছু মঠ ও মিশনের লিস্ট দিয়ে দিয়েছে, এত নম্বর গেটে এটা, তত নম্বর গেটে এটা। ওখানে আপনারা যদি পৌঁছে যান, আপনারা সারা দিন খাওয়া দাওয়া থাকা বিনা খরচে হয়ে যাবে। কত সুন্দর সুবিধা, আপনার থাকতেও কোনো খরচা লাগলো না, খাওয়া দাওয়াতেও কোনো খরচা লাগলো না, ঈশ্বরের ভজন শুনতে পারলেন, সারাদিন একটা ভব্য পরিবেশে থাকতে পারবেন, মনটাও দেখবেন আনন্দে ভরে উঠবে। তারপর স্নান হয়ে যাওয়ার পর একদিন যদি থাকার ইচ্ছে হয় থেকে পরের দিন আবার ফেরত আসার পথে সেইভাবেই ট্রেনের ব্যবস্থা যদি তৎকাল পেলেন ভালো, নাহলে যে সিস্টেম আমি হাওড়া থেকে করবার ক্ষেত্রে বলেছিলাম ওদিক থেকেও সেই সিস্টেম করবেন, বাস চলে আসবেন। মনে ভক্তিভাব থাকলে ভগবান আপনার জন্য রাস্তা খুলে দেবে। একদম দেখুন, আজকে কি সুন্দর আপনাদেরকে একটা ছোট্ট টিপস বলে দিলাম। এই ধরনের টিপস মাথায় রাখুন, তাহলেই আপনারা কুম্ভে যেতে পারবেন। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এইটা যখন টেলিকাস্ট হবে তখন 3টে বা 2টো ডেট হয়তো বাকি থাকবে মহাস্নানের, মাঘী পূর্ণিমা, হয়তো সরস্বতী পুজোও থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে থাকবে হচ্ছে শিবরাত্রি। ফলে আমি বলবো এই 3টে ডেট, 12 তারিখ, 26 তারিখ এবং 3 তারিখ, আচ্ছা 3রা ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি, 26শে ফেব্রুয়ারি, এই 3টে ডেট খালি বাদ দিয়ে দেবেন, তাহলেই দেখবেন কোনো ভিড় ভাড় থাকবে না, খুব সুষ্ঠুভাবে আপনারা দর্শন করতে পারবেন। আর একটা জিনিস বলে রাখবো, সেটা হচ্ছে অবশ্যই আপনারা বোট যেখান থেকে ছাড়ে, অর্থাৎ নৌকো যেখান থেকে যায়, সেখানে গিয়ে একটু দরদাম করে 70 টাকা করে মাথা পিছু, বড়জোর এটা 100 টাকা করে নিতে পারে, বেশি টাকা দেবেন না।
আপনারা সঙ্গম ঘাটে যাবেন। সঙ্গম বলে একটা জায়গা রয়েছে, যেটা ধারে যারা স্নান করে নেন তারা আইদার গঙ্গায় স্নান করছেন অথবা যমুনায় স্নান করছেন। কিন্তু এই গঙ্গা আর যমুনার মিলনস্থল যেটা মাঝ নদীতে প্রায়, তাকে আমরা বলি সঙ্গম স্থল। এই সঙ্গমে স্নান করতে হবে। সঙ্গমে কিন্তু গঙ্গা, যমুনা এবং অন্তঃশীলা সরস্বতীর মিলন ঘটেছে। এবং যদি আপনি এত দূর থেকে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা এখানে গিয়ে স্নান করবেন, তাহলেই ভালো হবে। এটাও একটা দামি টিপস পেলেন, কষ্ট করে যাবেন, গিয়ে কিনারায় স্নান করে ডুব দেন। 90% লোক আমি তো দেখছি সবাই গেছে, ভিডিও করেছে, আমারও অনেক ভক্তগণ গেছে। এগুলো মাথায় রেখে গেলে কোনো অসুবিধা, তারা প্রত্যেকেই বেশিরভাগই দেখলাম যে হয় তারা গঙ্গা নদীতে স্নান করে নিচ্ছে অথবা যমুনায় স্নান করছে, কিন্তু সঙ্গমে স্নান হলো না। এই হচ্ছে ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি, বিশেষ করে কলকাতা, হাওড়া আশেপাশ এরিয়াতে, তারা সবাই তো গঙ্গা নদীতে মোটামুটি স্নানের সুযোগ পাই। এখান থেকে অত দূর গিয়ে সেই গঙ্গা থেকে যদি স্নান করলাম, তাহলে আমাদের প্রয়াগরাজের মহাকুম্ভে স্নানের যে পুণ্য, সেটা আমরা পাবো কি করে, তাই না? তাহলে এইটা একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। আর খুব সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, 12 কিলোমিটার লম্বা ঘাটের ব্যবস্থা করা হয়েছে সুষ্ঠুভাবে, যাতে মানুষ স্নান করে উঠে যেতে পারে। বিশেষ করে যে দিনগুলোতে বিশেষ স্নানের দিন নেই, অমৃত স্নান বা শাহী স্নান এর দিন নেই, সেই দিনগুলোতে তো ফাঁকাই থাকছে, অসুবিধার কিছু নেই। যারা মনে করছে যে আশ্রমে উঠবেন না, থাকবেন না, তাদের জন্য বলবো মোটামুটি 300 থেকে 500 টাকা দিলে পরে আপনারা ওই মেলা চত্বরেই টেন্ট পেয়ে যাবেন। টেন্টে থাকলে সুবিধা কি, আপনারা হাঁটা চলাটা কম করতে হবে, তবে মাথায় এটুকু নিয়ে চলবেন যে মোটামুটি হাঁটতে কিন্তু হবে, কারণ ওই বালি রাস্তার উপর দিয়ে গাড়ি চলে না। মানে বালি রাস্তার উপর দিয়ে গাড়ি যেমন চলে না, যেমন আপনারা বালিয়াড়িতে যারা বেড়াতে গেছেন দেখেছেন সমুদ্রের ধারে, সেখানে তো এই বালিয়াড়িতে আর গাড়ি চলে না, বালিয়াড়িতে পায়ে হেঁটে যেতে হবে। এটা একটু মাথায় রাখতে হবে, তাহলেই আপনারা খুব সুষ্ঠুভাবে ভ্রমণ করে আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সামান্য একটু কষ্ট, আর কিছু না, একটু হাঁটতে হবে, একদমই, আর কোনো ব্যাপার না। আর যখন স্পেশাল স্নানের দিনগুলো বাদ দিয়ে কিন্তু সবাই, মানে আমি বলবো 45 দিন ধরে ভালো দিন রয়েছে, এবার যার মধ্যে যে কোনো একটা দিন ধরে স্নান করলেই হবে। এর জন্য ওই অমৃত স্নানের দিনকেই স্নান করতে হবে, এরকম কোনো বড় ব্যাপার নয়, আর গেলেই হয়, এটা হচ্ছে ব্যাপার। তখন 5000 লোকের সঙ্গে আপনি একটা ঘাটে নেমে স্নান করছেন, আদৌ স্নান করতে পারলেন কি পারলেন না, তাড়াহুড়োতে ধাক্কাধাক্কি হলো, ঠেলাঠেলি হলো, তার চেয়ে ভালো যেদিন ভিড় হয়নি সেই দিনকে একদম মনের মতন করে সূর্যদেবকে জল অর্ঘ্য, নিজের পূর্বপুরুষদেরকে জল অর্ঘ্য দিয়ে ভালো করে স্নান করতে পারলেন, এটাই ভালো হবে নাকি? একদম সেটাই করুন। খুব জ্ঞান, গভীরতা, পাণ্ডিত্য আমাদের অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। গণেশালয় কামাখ্যা ধামে প্রচুর মানুষ আসেন, এবং তিনি আজকে একটা স্পেশাল এপিসোড আপনাদের মঙ্গলার্থে, সুবিধার্থে করছেন, যে মহাকুম্ভ নিয়ে। কুম্ভ মেলা তো হয়, কুম্ভ মেলাতেও যেতে অনেকে মন চায়, কিন্তু এই ভয় ভীতিগুলো কাজ করে, ভিড় ভাট্টা কিভাবে যাব, তার জন্যই কিন্তু আজকের ওনার স্পেশাল এপিসোড। আর এটা তো মহাকুম্ভ, 144 বছর, প্রত্যেকটি হিন্দুর মনের ইচ্ছে যে একবার যদি গিয়ে একটু স্নান করা যায়। সুতরাং ট্রেনের ব্যবস্থা আছে, ইউপি সরকার এবং বহু আমাদের কেন্দ্রীয় সরকার, ইউপি সরকার তো সহায়তা করছেনই, এছাড়াও বহু আশ্রম কিন্তু ওখানে রয়েছে, যেটা বললেন বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে। তো এবার আবার চলে আসে এটা কুম্ভের ব্যাপারে, কিসের মানে এই অমৃত কুম্ভ এবং সমুদ্র মন্থন, এই ঘটনাটা, এই ব্যাপারটা একটু দর্শকদের যারা নতুন জানেন না, একটু শুনে নিন তাদের। একদম বিষয় হচ্ছে, একদিন ইন্দ্রদেব হাতিতে চড়ে ভ্রমণে বেরিয়েছিলেন। সেই সময় আমাদের মুনি দুর্বাসা, যে নাম খুব প্রসিদ্ধ অভিশাপ দেওয়ার জন্য, তিনি ইন্দ্রদেবকে দেখতে পেয়ে একটি মালা দিতে চেয়েছিলেন। তো ইন্দ্রদেবের কোনো কারণবশত বা অহংকারের কারণে উনি কি করলেন, হাতির মাধ্যমে ওই মালাটা গ্রহণ করেছিলেন। অর্থাৎ আমাদের মুনি ভেবেছিলেন, দুর্বাসা মুনি ভেবেছিলেন যে উনি নেবে এসে মালাটা গ্রহণ করবেন, কিন্তু উনি সেটা নেননি। উনি হাতির সুরের মাধ্যমে সেটা নিয়ে তারপর হাতিকে খাইয়ে দিয়েছিলেন। এই ঘটনা দেখে দুর্বাসা মুনি খুব ক্রোধিত হয়েছিলেন এবং তিনি অভিশাপ করেছিলেন ইন্দ্রদেবকে যে আপনার এই যে দম্ভ অহংকার, আপনার স্বর্গ থাকবে না। ফলে কি হলো, এইটার পরে এই ঘটনা ঠিক কিছুদিনের মধ্যেই এই অভিশাপের বিষয় ফলতে শুরু করলো, এবং রাক্ষসরা
এই স্বর্গের দখল নিল। তখন দেবতারা বেদখল হয়ে গেল, থাকবে কোথায়, এরকম একটা ব্যাপার, নতুন জায়গা প্রয়োজন, নতুন সম্পদ প্রয়োজন, এবং রাক্ষসটা প্রচন্ড ভাবে স্বর্গের ক্ষতি সাধন করলো। তখন ব্রহ্মাদেবের আইডিয়াতে বা বুদ্ধিতে, তার দেখানো পথে এবং বিষ্ণুদেবের পরিকল্পনায় বাসুকি নাগকে দড়ির মতন ব্যবহার করে সমুদ্র মন্থন করবার ব্যবস্থা হলো দেবতা আর অসুরের মধ্যে। প্রথমেই আমরা সবাই জানি হলাহল উঠে এসেছিল, কারণ যে কোনো মন্থন হলে পরে খারাপ জিনিসটাই আগে বেরিয়ে আসে। সেটা তো আমাদের কণ্ঠে ধারণ করলে নীলকণ্ঠ দেব অর্থাৎ দেবাদিদেব মহাদেব। তারপর মহর্ষি ধন্বন্তরী, আরো অনেক জিনিস উঠে এসেছিল, 12 রত্ন উপরত্ন উঠে এসেছিল, যার মধ্যে সবশেষে মহর্ষি ধন্বন্তরী দেবতাদের বৈদ্য যিনি, তিনি অমৃত ভাণ্ড হাতে উঠে এসেছিলেন। এবার এই অমৃত ভাণ্ড নিয়ে দেবতা এবং অসুরের মধ্যে মহা সংগ্রাম যুদ্ধ হলো। এই সময় ইন্দ্রের পুত্র কথিত আছে, এটার আবার একটা অন্য মত আছে, সেটাও বলবো, তিনি এই অমৃত ভাণ্ড যুদ্ধ চলতে চলতে 4 জায়গায় লুকিয়ে রেখেছিলেন। এই 4 জায়গাগুলিতে কুম্ভ হয়ে থাকে, যেমন হরিদ্বার, উজ্জয়ন, নাসিক এবং প্রয়াগরাজ। এই 4 জায়গাতে প্রতি 3 বছরেই কুম্ভের মেলা হয়। একে আমরা সোয়া কুম্ভ বলি, মানে 1/4 অফ কুম্ভ। আর এই কুম্ভ এইভাবে এই যে 4 জায়গায় রাখা হয়েছিল কুম্ভের হাণ্ড, বলা হয় অমৃত বাড়ি ঝরে পড়েছিল এই সময়। আরেকটা কথা হয় যে টানাটানিতে এই 4 জায়গার উপরে এক এক ফোঁটা করে অমৃত পড়েছিল, বর্ষণ হয়েছিল। পড়ে যাওয়া বিষয়টা ঠিক নয়। 12 দিন ধরে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল, এবং একটা নিয়ম অনুযায়ী 3 দিন করে এই 4 জায়গায়, যে জায়গাগুলোর আমি অলরেডি নাম বললাম, সেই জায়গাগুলোতে অর্থাৎ হরিদ্বার, উজ্জয়ন, নাসিক এবং প্রয়াগরাজে এই 3 দিন করে ছিল। দেবতাদের প্রতিদিন সমান সমান আমাদের 1 বছর, তাই 12 বছরে পূর্ণ কুম্ভ, 6 বছরে অর্ধ কুম্ভ এবং প্রতি 3 বছরে সোয়া কুম্ভ করা হয়। এবার এই বিষয়টা হচ্ছে যে এই ঘটনার পরে এটাকে স্মরণে রেখে বলা হয় যে প্রতি 12 বছরে যে কুম্ভ হচ্ছে সেই সময় নদীতে স্নান করলে পরে অমৃত ধারা আমাদের জীবনে বয়ে যায়, এবং মহাকুম্ভে স্নান করলে বলা হয় আমাদের যে এই মানব জনম, সেই মানব জন্মে যত পাপ এতকাল ধরে, কারণ বলা হয় যে আমরা তো জন্মান্তরবাদে বিশ্বাসী, আমাদের হিন্দু ধর্মে জন্মান্তরটা চলে, সেটা এতদিন ধরে আমরা যা পাপ অর্জন করে এসেছি আমাদের আত্মা সেই পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাই বলা হয় 144 বছরে একবার মহাকুম্ভ। এই জন্যই এইবারের মহাকুম্ভে এত জানাশোনা বা এত লোকের কাছে উৎসাহ, এবং এটা এত মাহাত্ম্যযুক্ত হতে চলেছে। খুব লাকি, বারবার বলছি আমরা এই বছরটা সবাই স্বচক্ষে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন, মহাকুম্ভ প্রয়াগরাজে হচ্ছে। আর অবশ্যই অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর মতো জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যে তিনি মহাকুম্ভ নিয়ে একটা স্পেশাল এপিসোড করবেনই করবেন। আপনারা তাকে চেনেন, সোশ্যাল মিডিয়ায় খুব খুব পপুলার। তার নিজস্ব ফেসবুক ইউটিউব পেজ আছে, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো, যেখানে অনেক কিছু আপনারা পান প্রতিনিয়ত। এবং এই মানুষটি কিন্তু অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য, এবং আপনারা তার প্রোগ্রাম দেখে অভ্যস্ত, নিয়মিত টিভি প্রোগ্রাম এবং ফেসবুক ইউটিউবেও তার প্রোগ্রাম থাকে। আপনারা যারা যোগাযোগ করবেন অবশ্যই সবাই রেড বক্সের নাম্বারে আপনাদের নিজ নিজ সমস্যা শেয়ার করেন। আমি জানি 3 বছর ধরে তো প্রোগ্রাম, এবং তারও বহু সোশ্যাল মিডিয়াতে প্রায় 8-10 বছর হলো টানা করছেন। তার ফেসবুক পেজে লাইভ, তার ইউটিউব চ্যানেলে লাইভ, এবং অনেক তথ্য ইনফরমেশন দিয়ে দেন তিনি, যেগুলো আপনাদের কাছে খুব মনোগ্রাহী। তাই 9007529824 এই নাম্বারটি আপনাদের জন্য, 9007529824 রেড বক্সে আছে, আপনারা কিন্তু কথা বলবেন সবাই। নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি, এবং 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। আরো 5 মিনিট আছে, আর একটু আমরা নিশ্চয়ই কথা শুনবো। আর আপনারা কিন্তু ফোন লাইন খোলা পাচ্ছেন, রেড বক্সের নাম্বার। মহাকুম্ভর এপিসোড এই বছর 2025-এ আমরা প্রত্যক্ষদর্শী,
এবং এত গুরুত্ব, এত মাহাত্ম্য আমাদের কাছে কিন্তু একটা লোভনীয় ব্যাপার হিন্দুদের কাছে। নিশ্চয়ই খুব পুণ্য অর্জন হয় বলেই প্রত্যেকটি হিন্দু যাওয়ার চেষ্টা করছে। একদমই একদমই। আমার তো মনে হয় শুধু হিন্দু নয়, আমরা প্রত্যেকেই তো সনাতনী, যেহেতু আমরা সনাতন ভারতবর্ষে জন্মলাভ করেছি। এবং একটা কথা আজকেই আমি একটা জায়গায় বলছিলাম, অন্য ধর্মের মানুষরাও তার মানে ডুব দিচ্ছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। বিল গেটসের পত্নী যিনি, হ্যাঁ উনি এসেছেন, আরো মানে উনি সবচেয়ে নামী ব্যক্তি বলে তার নাম নিলাম আর কি। এছাড়াও আরো অনেকে এসেছেন। এবং হয় কি, একটা জিনিস বুঝতে হবে, আমাদের শরীরের 70% জল। আজকে একটা সায়েন্সের কথা আমি বলছিলাম, ওদের একটা পডকাস্টে ছিল, ওরা আবার বিজ্ঞান ছাড়া অন্য কিছু বোঝে না। তো এবার বিজ্ঞান ভিত্তিক ভাবেও যদি আমরা সাইন্টিফিক্যালি আলোচনা করি, আমাদের শরীরে 70% জল রয়েছে। এবার এই 70% জল যখন এই গঙ্গা যমুনার বিভিন্ন ট্রিবিউটারিজ হয়ে পাহাড়ের উপর থেকে বয়ে আসছে, যখন অনেক রকম খনিজ পদার্থ, বিশেষ করে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, হিলিয়াম, এই সমস্ত বিষয়গুলো ওর মধ্যে মিশছে, এই জলটা কিন্তু আমাদের জন্য খুব ইমিউনিটি বুস্টার হয়ে যাচ্ছে। এবং এই ইমিউনিটি বুস্টিং ওয়াটার যখন দুটো জল মিশছে একটা ট্রিবিউটারিজে, এবং এই দুটো জল, একদিকের জলটা একটু আমাদের যেরকম গঙ্গা জলের কালার একটু ঘোলাটে ধরনের, আর একদিকের জল একটু যেমন হয় একটু নীলচে ধরনের, এই দুটো জলের সঙ্গমে যখন আপনি স্নান করছেন, আপনার শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়া কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে। ফলে শুধুমাত্র যে অমৃত কুম্ভে অমৃত বা পুণ্য প্রাপ্তির জন্য আপনি স্নান করছেন তা কিন্তু নয়, আপনার শরীরের অনেক রোগ ব্যাধি, জ্বর জ্বালা সমস্যা আপনি মিটিয়ে ফেলছেন, এটা একটা বড় ব্যাপার। আরো একটা বিষয় হচ্ছে, যখন আমরা জলে ডুব দিই, তখন আমাদের শরীরের বা মাথার উপর থেকে এই যে জলের প্রবাহমান ভাবে হয়ে যাওয়া, এতে আপনার উপর করে রাখা বিভিন্ন নেগেটিভ কাজ, ব্ল্যাক ম্যাজিক, নাম ধরে বেড়ে দেওয়া, জিন চালান করা, হ্যান করা, ত্যান করা, সব বাধা আপনি কাটিয়ে উঠতে পারবেন। নজর দোষ ইত্যাদি থাকে না, আমরা মাথার উপর থেকে নারকোল ঘোরাই, কেউ কেউ শুকনো লঙ্কা ঘোরায়। কেন মাথার উপর দিয়ে ঘোরানো হয়? কারণ মাথার উপরের জায়গাটায় এই ধরনের বন্ধন কুয়া থাকে। ফলে এইটা যখন হয়ে যাচ্ছে, তখন আমরা অটোমেটিক্যালি এই সমস্যার থেকে মুক্তি পেয়ে যাচ্ছি। এটারও কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা রইল। ফলে আপনারা যারাই সুযোগ পাচ্ছেন, আর আমি তো বলবো সুযোগের জন্য নয়, ভগবান এত বড় সুযোগ আপনাদের প্রত্যেককে করে দিয়েছে। আপনারা প্রত্যক্ষ করছেন 144 বছর পর আজকের কুম্ভ, এই মহাকুম্ভের 45 দিন। পাশাপাশি আপনারা আমার প্রোগ্রামটা আজকে দেখতে পাচ্ছেন। ফলে কোথাও না কোথাও ঈশ্বর চেয়েছেন, তাই আজকে আপনারা কিন্তু ভাগ্যবান যে আপনাদের কাছে বার্তাটা পৌঁছচ্ছে। আমার মাধ্যমে পৌঁছচ্ছে এটা বড় কথা নয়, ভগবান পৌঁছে দিচ্ছেন। ফলে অবশ্যই আপনারা যে যে অবস্থাতে রয়েছেন, জীবনে বেঁচে থাকলে অনেক টাকা রোজগার করতে পারবেন, জীবনে বেঁচে থাকলে অনেক জায়গায় যেতে পারবেন, কিন্তু 144 বছর পর আসা এই কুম্ভ আর হয়তো আমাদের জীবনে আসবে না। আর সত্যিই তো আসবে না, 144 বছর একটা মানুষের বেঁচে থাকার তো সম্ভব নয় না। ফলে অবশ্যই যারা সুযোগ পাচ্ছেন, বা নিজের বাড়িতেই কথাবার্তা বলে, বন্ধু বান্ধবের কথাবার্তা বলে বেরিয়ে পড়ুন, দেখবেন একটা আলাদাই আত্ম উপলব্ধি হবে। দুটো জিনিস বলবো, বেশি জিনিস দামি কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। ওখানে একটা সাত্বিক জীবন যাপন করতে যাচ্ছেন, ফলে সাধুদের যেমন ছোটখাটো জিনিস থাকে প্রয়োজনীয় সেগুলো, আর একটু হয়তো ঠান্ডা থাকতে পারে সেই জন্য একটু শীতের জামা থাকবে, গামছা বা টাওয়েল, আর সঙ্গে স্নানের কিছু জামা কাপড়। আর একটা জিনিস খুব বলি, খুবই দৃষ্টিকটু লাগে, পুণ্য স্নান করতে যাচ্ছে মানুষজন, শুধুমাত্র হাফ প্যান্ট পরে জলে নেমে পড়ছে, বা তার চেয়েও ছোট প্যান্ট পরে জলে নেমে পড়ছে, বড্ড দৃষ্টিকটু জিনিস। আপনারা যখনই নদীতে স্নান করবেন, মহাকুম্ভে হোক বা আপনারা গঙ্গা নদীতে স্নান করবেন, আপনার উপরে ঊর্ধ্ব অঙ্গের বস্ত্র এবং নিম্ন অঙ্গের বস্ত্র যেন ঠিক থাকে, না হলে পরে কিন্তু আপনি পাপ ধোবেন কিনা জানি না, পাপ অর্জন অবশ্যই করবেন। কারণ আপনাকে দেখে অনেকের দৃশ্য দূষণ হচ্ছে, সে মনে অন্য ধরনের ভাবনা চিন্তা করছে, এটা কিন্তু একটা পাপের সমতুল্য। ফলে এই বিষয়টা মাথায় রাখবেন। তো একটা পাতলা গেঞ্জি, একটা ভালো প্যান্ট বা একটা ধুতি আর সঙ্গে একটা গেঞ্জি পরে সুন্দর করে স্নান করুন, খুব ভালো লাগবে। ছবি টবি তুললে পরে সে ছবিটাও ভালো আসবে, তাই না? ফলে নীলাটি নারায়ণ বসু সব ধরনের বিষয়গুলোই ঘুরিয়ে ফিরিয়ে বলে আর কি। ফলে আপনাদের জন্য এটা খুব ভালো হবে। যারাই সুযোগ পাচ্ছেন বেরিয়ে পড়ুন, এখনো 1 মাসের উপর সময় রয়েছে, আশা করছি আপনাদের খুব ভালোই হবে। 26শে ফেব্রুয়ারি হচ্ছে শেষ দিন মহাকুম্ভের শাহী স্নানের, শিবরাত্রিতে অমৃত স্নানের।
আমি বলবো ওই 2 দিন বাদ দিয়ে দিন, 24 তারিখ পর্যন্ত টার্গেট করবেন, এর মধ্যে অবশ্যই হয়ে যাবে। একদিন আর একদিন 2 দিন যাওয়া আসা ট্রেনে লাগবে, আর ওখানে 2 দিন থাকলে পরে টোটাল 4 দিনের ট্রিপ, মানে 3 রাত্রি 4 দিন থাকলেই আপনাদের ট্রিপ কমপ্লিট হয়ে যাবে। এবং সব শুদ্ধ হয়তো আমার হিসেবে যদি আপনারা কোনো মঠে বা মিশনে থাকছেন, 1000-2 টাকার মধ্যে আপনাদের পুরো কুম্ভ ভ্রমণ কমপ্লিট হয়ে যাবে। লাক্সারি করবার দরকার নেই, আপনি তো পূর্ণ অর্জন করতে গেছেন, কষ্ট করুন, ব্যাস হয়ে যাবে। সুতরাং স্পেশাল এপিসোড মহাকুম্ভ নিয়ে আজকে করলেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। দেখতে দেখতে সময়ের শেষ দিকেও চলে এসেছি। আপনারা আশা করি খুব ভালো লাগলো আপনাদের সকলের, অনেক কিছু জানলাম। আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর যাদের যা প্রশ্ন আছে, হেল্পলাইন নাম্বার তো রইল খোলা, কথা বলুন 9007529824। আর শালকিয়ায় আসবেন, অনলাইন অফলাইন বোথ আপনারা কনসালটেশন পাবেন, তার থেকে ফোন করে নিন। সোম শুক্র রাত 8:30টায় দেখা হচ্ছে টিভিতে, আর ইউটিউব ফেসবুকে তো নিয়মিত তার নিজস্ব চ্যানেল আছে, আমাদের সোনার বাংলার গুলো আপনারা পাচ্ছেন নিয়মিত সোশ্যাল মিডিয়ায়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই।